জেক্সপো 2021 ম্যাথমেটিক্স সাজেশনের পার্ট 4 ভিডিওতে আমি 31 থেকে 40 অর্থাৎ 10টা প্রশ্ন সমাধান আলোচনা করব। কমপ্লিট কোয়েশ্চেন পেপার পাওয়ার জন্য তোমরা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে দেখবে, সেখানে লিংক আছে, সেখানে গিয়ে ক্লিক করলেই তোমরা কমপ্লিট কোয়েশ্চেন পেপার পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, যদি স্কোয়ার রুট এ প্লাস 1/√a ইকুয়ালস টু 1 হয়, তাহলে a⁻512 প্লাস 1/a⁻512 এর মান কত হবে? দেখো, এই প্রশ্নের উত্তরের জন্য আমরা কি করব, যে রাশিটার মান দিয়েছে স্কোয়ার রুট এ প্লাস 1/√a ইকুয়ালস টু 1, এই রাশিটাকে আমরা প্রথমে বর্গ করব। তাহলে আমরা কি পাচ্ছি দেখি, স্কোয়ার রুট এ প্লাস 1/√a, এই রাশিটাকে আমরা বর্গ করব, অর্থাৎ বাদিকে বর্গ করলে ডান দিকেও আমাদের বর্গ করতে হবে। তাহলে এখানে আমরা পাবো, এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি ইকুয়ালস টু 1। নেক্সট স্টেপে আমরা পাচ্ছি স্কোয়ার রুট এর হোল স্কোয়ারের অর্থ হচ্ছে a, প্লাস একইভাবে এখানে 1/a, এখানে স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে গেল, ইকুয়ালস টু এখানে আমরা দিলাম 1 মাইনাস, এই দুইটা প্লাস আছে, ডান দিকে নিয়ে যাবো, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি a প্লাস 1/a ইকুয়ালস টু -1। একইভাবে এই রাশিটাকে যদি আমরা আবার যদি বর্গ করি, তাহলে আমরা পাবো 1/a হোল স্কোয়ার ইকুয়ালস টু -1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানেও আমরা কি করব, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলবো, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে পাচ্ছি a ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 2, অর্থাৎ -1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 1, অর্থাৎ যে রাশিটা দিয়েছে তাকে যখন বর্গ করলাম, সেখানে যে মানটা পেলাম a প্লাস 1/a, এখানে কি পেলাম, -1। এই রাশিটাকে যখন আমরা আবার বর্গ করছি, তখন যে রাশিটা পেলাম a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তার মান পেলাম -1। একইভাবে এই রাশিটাকেও যখন আমরা বর্গ করব, তখন আমরা পাবো a⁴ প্লাস 1/a⁴ ইকুয়ালস টু -1। এখন এই রাশিটাকে যদি বর্গ করি, আমরা পাবো a⁸ প্লাস 1/a⁸ ইকুয়ালস টু -1। এইভাবে যদি আমরা প্রত্যেকবার যদি বর্গ করি, তাহলে আমরা কি পাবো, সবার প্রথমে আমরা বর্গ করেছিলাম, আমরা পেয়েছিলাম a এর পাওয়ার এখানে 1, তাহলে 1, এবং a⁴ প্লাস 1/a⁴ ইকুয়ালস টু -1। তারপর এই রাশিটাকে বর্গ করে পেয়েছিলাম a স্কোয়ার, অর্থাৎ এর পাওয়ার 2, তাহলে এখানে পাচ্ছি 2 এর পাওয়ার 2 প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু কত পেলাম, -1। এই রাশিটাকে যখন বর্গ করছি, তখন আমরা পাচ্ছি -1, অর্থাৎ এই রাশিটাকে বর্গ করলে আমরা পাচ্ছি এর পাওয়ার 4, তারপর এই রাশিটাকে বর্গ করলে পাচ্ছি এর পাওয়ারে 8, তারপর এই রাশিটাকে বর্গ করলে পাবো এর পাওয়ারে 16, তারপর এর পাওয়ার 16 যে রাশিটা থাকবে, সেই সংখ্যাটাকে যখন বর্গ করব, তখন পাবো 32। এইভাবে 32 কে যখন স্কোয়ার করব, তাহলে আমরা পাচ্ছি 64, 64 কে স্কোয়ার করলে আমরা পাবো 128, 128 কে স্কোয়ার করলে 256, এবং 250 কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি 512। অর্থাৎ আমরা যদি এরকম ভাবে প্রত্যেকবার বর্গ করতে থাকি, তাহলে একটা সময় আমি পাবো a⁵512 প্লাস 1/a⁵512, যার মান হবে -1। প্রত্যেক ক্ষেত্রে আমরা বর্গ করে যে রাশিটা পাচ্ছি, তার মান কিন্তু আমরা পাচ্ছি -1। একইভাবে a⁵512 প্লাস 1/a⁵512 ইকুয়ালস টু কত বেরোবে, -1। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর সি, অর্থাৎ -1। পরের প্রশ্ন, ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু আছে। তাহলে অবশ্যই পি বিন্দুটা বৃত্তের বাইরে থাকবে, কারণ পি বিন্দুটা বৃত্তের কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরত্বে আছে, এবং ওই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। যেহেতু ব্যাসার্ধ থেকে 13 সেন্টিমিটার বড়, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, তার থেকে যেহেতু বড় 13 সেন্টিমিটার, সুতরাং পি বিন্দুটা বৃত্তের বাইরে থাকবে। এখন আমরা একটা বৃত্ত অঙ্কন করি। ধরে নেওয়া যাক এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবং ও থেকে বৃত্তের বাইরে একটি বিন্দু আছে পি, যার দূরত্ব হচ্ছে ওপি ইকুয়ালস টু 13 সেন্টিমিটার। পি বিন্দু থেকে বৃত্তের দুটো স্পর্শক অঙ্কন করা হচ্ছে, একটা পি কিউ এবং একটা হচ্ছে পি আর। দেখো, বৃত্তের কোনো বহিস্থ বিন্দু, যেমন এখানে পি বিন্দু থেকে বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করা যায়, সর্বাধিক দুটো স্পর্শক অঙ্কন করা যায়, এবং সেটা এরকম হবে, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এইরকম। তাহলে এই স্পর্শকটার নাম দিচ্ছি আমরা পি কিউ, এবং এই স্পর্শকটার নাম দিচ্ছি আমরা
পি আর, যেখানে কিউ হচ্ছে স্পর্শবিন্দু এবং পি আর স্পর্শবিন্দু হচ্ছে আর। এবার ও আর কিউকে যদি আমরা যুক্ত করি তাহলে এটা হবে ব্যাসার্ধ, যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, এবং ও আর এটা দূরত্ব হবে 5 সেন্টিমিটার। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার বলা হচ্ছে ত্রিভুজ ও কিউ আর, ত্রিভুজ ও কিউ আর অর্থাৎ এটাকে আমাদের যুক্ত করতে হবে। এখন যুক্ত করার ফলে যে ত্রিভুজটা উৎপন্ন হলো ও কিউ আর, এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলে দিয়েছে এ বর্গ একক। তাহলে এর মান কত হবে? এখানে 4টা অপশনের মধ্যে থেকে আমাদের সঠিক অপশনটা বেছে নিতে হবে। দেখো আমাদের ও কিউ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। এবার আমরা যদি এই ত্রিভুজটাকে এইভাবে অঙ্কন করে নিই আলাদা করে, ও কিউ আর, আমরা এখানে ধরে নিচ্ছি এই যে কিউ আর এটা হচ্ছে বৃত্তের একটা জ্যা, এই জ্যাটা এই ওপি রেখাটাকে এম বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা হচ্ছে এম বিন্দু। এবার তোমরা জেনে রাখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যখন আমরা দুটো স্পর্শক অঙ্কন করি তখন এই স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ এখানে এই জায়গাটা যে কোণটা উৎপন্ন হচ্ছে অ্যাঙ্গেল কিউ ও পি বা কিউ ও এম এবং অ্যাঙ্গেল আর ও পি, এই দুটো কোণ কিন্তু সমান হয়। এখন এই দুটো কোণ যদি সমান হয় তাহলে আমরা বলতেই পারি যে ওপি রেখাটা বা ওএম রেখাটা অ্যাঙ্গেল কিউ ও আর এই কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে, তাহলে এই রেখাটা হবে সমদ্বিখণ্ডক। অর্থাৎ অ্যাঙ্গেল কিউ ও আর এই কোণের সমদ্বিখণ্ডক হলো ও এম বা ওপি। এবং এটা যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে এই সমদ্বিখণ্ডক রেখাটা কিউ আর বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। এই সমদ্বিখণ্ডকটা এই কোণের সমদ্বিখণ্ডক ওপি রেখাটা কিউ আর জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এম বিন্দুটা হবে মধ্যবিন্দু। তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা এখানে সমান হচ্ছে। এবং যখন এই কিউ আর জ্যাকে ওপি বা ওএম রেখাটা সমদ্বিখণ্ডিত করছে তাহলে অবশ্যই কিউ এম এই রেখাটা কি হবে? ওপি রেখার উপর লম্ব হবে। বা আমরা অন্যভাবে বলতে পারি যে যেহেতু এম বিন্দুটা কিউ আর এর মধ্যবিন্দু তাহলে ওএম রেখাটা কিউ আর এর উপর লম্ব হবে। দেখো তোমাদের ক্লাস 10-এ একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে এরকম যে বৃত্তের যদি কোনো একটা জ্যা হয় এবং সেই জ্যাটা যদি বৃত্তের ব্যাস না হয় এবং এই জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে আমি যদি এমন একটা রেখা অঙ্কন করি যে রেখাটা বৃত্তের এই জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে, তাহলে এই রেখাটা বৃত্তের জ্যার উপর লম্ব হবে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি হবে। এই অর্থে যেহেতু এম বিন্দুটা হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু এবং ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে ও থেকে এম পর্যন্ত যে রেখাটা হচ্ছে সেই রেখাটা হচ্ছে কিউ আর এর উপর লম্ব হবে। তাহলে এই অর্থে ও এম এই ত্রিভুজ ও কিউ আর এর কি হচ্ছে? লম্ব হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে উচ্চতা। এবং এই উচ্চতার দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি এক্স, অর্থাৎ কিউ এম এটার দূরত্ব আমরা ধরে নিচ্ছি এক্স। তাহলে এমপি কত হবে? এমপি হবে 13 মাইনাস এক্স। কেন হবে? কারণ ও থেকে পি এটার দূরত্ব কত? 13 সেন্টিমিটার। তার মধ্যে যদি ও এম এক্স সেন্টিমিটার হয় তাহলে এমপি কত হবে? 30 মাইনাস এক্স। এবার আমরা এইটার সমাধান কিভাবে করব? দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে গেলে আমরা কি করব? এই ত্রিভুজটার ক্ষেত্রফল যেটা হবে হাফ ইন্টু ভূমি কিউ আর ইন্টু উচ্চতা হবে ও এম। দেখো এতক্ষণ কিন্তু আমরা জানতাম না যে ও এম উচ্চতা, কিন্তু এখন আমরা জ্যামিতির মাধ্যমে বা জ্যামিতির সাহায্যে আমরা বলতে পারছি যে ও এম হচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা। অর্থাৎ ও এম এবং কিউ আর এই দুটোর দৈর্ঘ্য আমাদের যদি জানা হয়ে যায় তাহলে এখানে মান বসিয়ে দিলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন তাহলে আমাদের দরকার কিউ আর এবং ও এম। ও এম হচ্ছে এক্স, তাহলে এক্স এর পরিমাপ দরকার, এবং কিউ আর অর্থাৎ এই পুরো জ্যাটার দৈর্ঘ্য আমাদের পরিমাপ করা দরকার। এখন দেখো যেহেতু ত্রিভুজ ও কিউ এম এটা একটা সমকোণী ত্রিভুজ এবং কিউ পি এম এটাও একটা সমকোণী ত্রিভুজ, এবং এই দুটো সমকোণী ত্রিভুজের কিউ এম বাহুটা হচ্ছে সাধারণ বাহু। আমরা যদি ত্রিভুজটার ছবিটা যদি এখানে আলাদা করে অঙ্কন করি, এটা হচ্ছে এম, এটা হচ্ছে কিউ ও পি। তাহলে এখানে এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এখানকার এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই দুটো সমকোণী ত্রিভুজ এইটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে কিউ এম আমরা বলতেই পারি এই ত্রিভুজটা থেকে কিউ এম ইকুয়ালস টু পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে আমরা বলতে পারি যে ও কিউ স্কোয়ার, ও কিউ হচ্ছে অতিভুজ, ও কিউ স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার। এবং এই ত্রিভুজটা থেকে আমরা কিউ এম এর পরিমাপ কি করে পাবো?
অতিভুজ অর্থাৎ 90° বিপরীত বাহু হচ্ছে অতিভুজ কিউপি স্কোয়ার মাইনাস এমপি স্কোয়ার। এখন দেখো ও কিউ পি এই ত্রিভুজটার ও কিউ দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, ও এম এর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, এমপির দৈর্ঘ্য 13 - 1 সেন্টিমিটার, আর ওপি এই পুরোটার দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। এখন এই কিউ বিন্দুতে যে কোণটা আছে এটাও কিন্তু সমকোণ। কিউ বিন্দুতে যে কোণটা আছে এটা কিন্তু সমকোণ। কেন? কারণ বলা হয় যে কোনো একটা বৃত্তের একটা স্পর্শকের যে স্পর্শবিন্দু, এই স্পর্শবিন্দু থেকে যদি বৃত্তের যদি ব্যাসার্ধ অঙ্কন করা হয় তাহলে এই ব্যাসার্ধ এবং স্পর্শক কত ডিগ্রি কোণে থাকে? 90° কোণে থাকে। তাহলে এখানে যদি আমরা ছবিটা দেখি তাহলে লক্ষ্য করব যে কিউপি বা পি কিউ এটা হচ্ছে স্পর্শক এবং কিউ হচ্ছে স্পর্শবিন্দু এবং এই স্পর্শবিন্দুগামী ও কিউ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যে 90° কোণ থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোণটা 90°। তাহলে ও কিউ ওপি এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে টোটাল কত? 13 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এখানে কত হবে? এটা 12 সেন্টিমিটার হবে। কিউপি এটা কত হবে? 12 সেন্টিমিটার, কারণ অতিভুজের স্কোয়ার থেকে আমরা যদি লম্ব বা ভূমি এটা যদি আমরা লম্ব ধরে নিই তাহলে 5 স্কোয়ার যদি মাইনাস করে দিই তাহলে আমরা ভূমিটা পেয়ে যাব। তাহলে 169 - 25 অর্থাৎ √144 অর্থাৎ 12। তাহলে এটা হচ্ছে 12। এবার আমরা এখানে মানটা বসিয়ে দেবো। দেখো এখানে যদি আমরা এই জিনিসটাকে যদি নিই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, এখন এই রাশিটাকে যদি আমরা বর্গ করি তাহলে এখানে কিন্তু বর্গমূল চিহ্নটা উঠে যাচ্ছে, তাহলে হচ্ছে ও কিউ স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার কিউপি স্কোয়ার মাইনাস এমপি স্কোয়ার। এবার আমরা এখানে মানটা বসিয়ে দিই। ও কিউ দেখো ও কিউ হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস ও এম এক্স স্কোয়ার ইকুয়ালস টু কিউপি স্কোয়ার কিউপি অর্থাৎ 12 স্কোয়ার মাইনাস এমপি হচ্ছে 13 - এক্স স্কোয়ার। এবার আমরা এখানে সূত্র ফেলে দেবো, তাহলে এখানে হচ্ছে 25 - এক্স স্কোয়ার ইকুয়ালস টু 144 মাইনাস 169 মাইনাস 13 দুগুণে 26 এক্স প্লাস এক্স স্কোয়ার। এখানে আমরা কি করলাম? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দিলাম। এখান থেকে আমরা পাচ্ছি তাহলে 25 - এক্স স্কোয়ার ইকুয়ালস টু 144 মাইনাস 169 প্লাস 26x মাইনাস এক্স স্কোয়ার। মাইনাস এক্স স্কোয়ার এখানে ক্যান্সেল হয়ে গেল যেহেতু এটাই সমীকরণের বাদিক ডান দিকে আছে। এবার আমরা এখান থেকে যদি সমাধান করি তাহলে আমরা পাচ্ছি 26x ইকুয়ালস টু 25 প্লাস 169 মাইনাস 144। এখান থেকে আসছে 26x ইকুয়ালস টু, যদি আমরা যোগ করি 169 আর 25 অর্থাৎ 9 আর 5 14, 6 7 9 194 থেকে 144 বাদ দিচ্ছি তাহলে আসছে 50। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম এখান থেকে 25/13। 50 আর 26 এখানে ক্যান্সেল হয়ে গেল 2 দিয়ে, তাহলে আসলো 25/13 এক্স এর মান আমরা পেয়ে গেলাম। এবার দেখো এই এক্স এর মানটা আমরা যদি এখানে কিউ এম ইকুয়ালস টু কত? কিউ এম ইকুয়ালস টু কত? কিউ এম ইকুয়ালস টু আন্ডার রুট ও কিউ স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার। এবার ও কিউ কত? ও কিউ হচ্ছে 5 স্কোয়ার আর ও এম হচ্ছে এক্স স্কোয়ার। এবার আমরা যেহেতু এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার, দেখো এখানে এক্স এর মান 25/13, এখানে আমরা বসিয়ে দেবো 25 মাইনাস এক্স এর মান কত? 25/13 অর্থাৎ 625/169। এখান থেকে আমরা পাচ্ছি 25 ইন্টু 169 মাইনাস 625, তাহলে এখানে আসবে 4225/169। এবার 4225 ডিভাইডেড বাই 169 করলে আমরা পাবো 65/13। তাহলে কিউ এম এর পরিমাপ হচ্ছে 65/13। এবার দেখো আমরা ছবিতে দেখে নিই কিউ এম কিউ থেকে এম এইটার পরিমাপ মানে এখান থেকে এই অর্ধেকটা 65/13। আর তাহলে টোটালটা কত হবে? কিউ আর হচ্ছে 65/13 এর দ্বিগুণ হবে, কারণ এম বিন্দুটা হচ্ছে কিউ আর এর মধ্যবিন্দু। তাহলে এখন আমরা এটার ক্ষেত্রফল কি পাবো? এ ইকুয়ালস টু হাফ ইন্টু কিউ আর হচ্ছে কিউ এম এর দ্বিগুণ অর্থাৎ 2 ইন্টু কিউ এম ইন্টু ও এম অর্থাৎ এক্স। এবার আমরা এখানে মানটা বসিয়ে দেবো, হাফ ইন্টু 2 ইন্টু কিউ এম বেরিয়েছে 65/13 ইন্টু এক্স এর মান আমাদের বেরিয়েছে 25/13। এবার আমরা এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি
2 টু ক্যান্সেল হয়ে গেল, 65 ইন্টু 25, 65 ইন্টু 25 বাই 13 স্কোয়ার। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আমি এখানে ক্যালকুলেটারে দেখিয়ে দিচ্ছি, 65 ইন্টু 25, 65 ইন্টু 25 ইকুয়ালস টু ডিভাইডেড বাই 13 স্কোয়ার অর্থাৎ 169 ইকুয়ালস টু আসছে কত, 9.61, 9.61। তার মানে 9.61 আমরা বলতেই পারি যে এর মানটা তাহলে 9 থেকে বেশি এবং 10 থেকে কম, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, 9 লেস দ্যান এ লেস দ্যান 10, অর্থাৎ এর মান 9 থেকে 10 মধ্যে হচ্ছে। পরের প্রশ্ন, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মিন, মিন মানে হচ্ছে গড়, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় 5n বাই n 9 হলে n এর মান কত? দেখো স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, তারপর 2, 3, 4 এইভাবে চলতে থাকে। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, গড় বার করতে গেলে আমাদের কি করতে হয়? প্রথমে যোগফল বার করতে হয়, তারপর সেই যোগফলকে আমাদের যতগুলো সংখ্যাকে যোগ করেছি সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। এবার এখানে যেহেতু n সংখ্যক স্বাভাবিক সংখ্যা আছে, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলকে n দিয়ে ভাগ করতে হবে। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1, তারপরে পরের স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে 2, তাহলে দুটোকে যোগ করব, প্লাস তারপরের স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে 3, তারপরের স্বাভাবিক সংখ্যাটা 4, এইরকমভাবে আমরা সংখ্যাগুলোকে যোগ করব। এরকম কত n সংখ্যক স্বাভাবিক সংখ্যা থাকবে, ডিভাইডেড বাই কতগুলো আছে সংখ্যা, n সংখ্যক, তাহলে n দিয়ে ভাগ করব, এটাই হচ্ছে গড়। এখন দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এইভাবে n সংখ্যক সংখ্যাকে আমরা যদি যোগ করি, তাহলে সেক্ষেত্রে যোগফলটা হবে এরকম n ইন্টু n প্লাস 1 বাই 2। তোমরা মনে রাখবে যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হয় n ইন্টু n প্লাস 1 বাই 2, এটা হচ্ছে সূত্র, এটা মনে রাখার চেষ্টা করো, ডিভাইডেড বাই n। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2n, তাহলে এখানে n আর n ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ n প্লাস 1 বাই 2। এটা হচ্ছে আমরা পেলাম কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, এবং এই গড়টাই দিয়ে দিয়েছে 5n বাই 9। তাহলে আমরা এখানে বলতেই পারি যে 5n বাই 9 ইকুয়ালস টু n প্লাস 1 বাই 2। সুতরাং এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে পাবো 10n ইকুয়ালস টু 9n প্লাস 9। এবার 9nটা যদি আমরা এদিকে নিয়ে চলে আসি, তাহলে আমরা পাবো 10n মাইনাস 9n ইকুয়ালস টু 9, অর্থাৎ এখান থেকে পাচ্ছি n ইকুয়ালস টু 9। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর n এর মান কত? 9, অর্থাৎ সি অপশনটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, √13 এইভাবে অসীম সংখ্যক √13 এর মান কত হবে? দেখো তোমরা এটা শর্টকাটে মনে রাখার চেষ্টা করো, এরকম ভাবে যদি কোনো রাশির মান বার করতে দেয় যেটা অসীম পর্যন্ত থাকবে, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা অসীম পর্যন্ত, এটা কিন্তু 5 বা 10 এরকম কিন্তু সংখ্যা থাকবে না, এটা অসীম সংখ্যক, মানে এরকম ভাবে চলতে থাকছে, ঠিক আছে, এরকম ভাবে চলতে থাকছে। তাহলে এই সংখ্যার মান কত হবে? 13 হবে। এটা কিন্তু অসীম না থাকলে কিন্তু হবে না, 13 হবে না, তখন কিন্তু মান আলাদা হবে। এখন যেমন আমি আটা উদাহরণ দিচ্ছি, যেমন √12, √12, √12 ডট 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 এরকম অসীমভাবে অসীম সংখ্যক চলছে, ঠিক আছে, তাহলে এর মান কত আসবে? 12 আসবে। তাহলে এটার উত্তর 13, অর্থাৎ সি অপশনটা কারেক্ট হবে। তাহলে আমি এখানে করে দেখাচ্ছি কিভাবে আসছে। দেখো আমরা ধরে নিচ্ছি এই পুরো রাশিটার মান কত? এক্স, পুরো রাশিটার মান কত? এক্স। এবার আমরা দুদিকে বর্গ করব, দুদিকে আমরা এবার বর্গ করে দিই। তাহলে বর্গ করলে কি আছে? এই স্কোয়ার রুট, প্রথম স্কোয়ার রুটটা কিন্তু উঠে যাবে, কারণ আমরা জানি √5 এর স্কোয়ার কত হয়? 5 হয়। তাহলে কোনো একটা রাশির বর্গমূল আছে, তার আবার যদি স্কোয়ার থাকে, তাহলে সেখান থেকে বর্গমূলটা উঠে যায়। তাহলে এখানে প্রথম বর্গমূলটা উঠে যাচ্ছে, অর্থাৎ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 13, √13, √13, √13 ডট 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 ইনফিনিটি, ঠিক আছে, অর্থাৎ অসীম, ইকুয়ালস টু কত? এক্স স্কোয়ার। নেক্সট স্টেপে আমরা এখানে লিখবো 13। এখন এই রাশিটার মান কত হবে? এক্স হবে, কারণ আমি ধরেই নিয়েছিলাম এই রাশিটার মান কত? এক্স। তাহলে এখানে আমরা লিখবো 13x ইকুয়ালস টু এক্স স্কোয়ার। নেক্সট স্টেপে আমরা এখান থেকে কি করব? এক্স স্কোয়ারটাকে পাশে নিয়ে চলে আসবো, ইকুয়ালস টু কত হচ্ছে? 0। তাহলে এখান থেকে আমরা 13x আর মাইনাস এক্স স্কোয়ার থেকে এক্স কমন নেবো, তাহলে পড়ে থাকছে 13 মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো হয় এক্স ইকুয়ালস টু 0 অথবা
13 মাইনাস এক্স ইকুয়ালস টু 0, এখান থেকে পাচ্ছি 13 ইকুয়ালস টু এক্স। এখন এক্স ইকুয়ালস টু 0 হতে পারে না, কারণ এই রাশিটার মান কিন্তু 0 হতে পারে না। দেখো এখানে একটা সংখ্যা আছে, তো কোনো একটা সংখ্যার বর্গমূল কখনো শূন্য হতে পারে না। এটা একটা স্বাভাবিক সংখ্যা 13, তো এই স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিন্তু কখনো শূন্য হতে পারে না। এখানে কোনো জায়গায় বিয়োগ নেই যে কাটাকুটি হয়ে 0 চলে আসবে, তো এই জায়গাটার মান কখনো শূন্য হতে পারে না, সুতরাং এইটা কখনো সম্ভব না। তাহলে এখানে এক্স এর মান কত হবে? 13 হবে, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর সি। পরের প্রশ্ন, 10 থেকে 250-এর মধ্যে 4-এর গুণিতকের সংখ্যা হলো। 10 থেকে 250-এর মধ্যে 4-এর গুণিতকের সংখ্যা হলো, অর্থাৎ 4-এর গুণিতকের অর্থ হচ্ছে 4, 8, 12, 16 এইভাবে চলতে থাকবে। তো আমাদের এখানে বার করতে হবে 10 থেকে 250-এর মধ্যে কখানা সংখ্যা আছে যেটা 4-এর গুণিতক। তাহলে দেখো সেটা বার করতে গেলে আমাদের শর্টকাট পদ্ধতি যেরকম 250 থেকে আমরা 10 বাদ দেব, কারণ 10-এর মধ্যে আমরা কটা 4-এর গুণিতক পাচ্ছি? 10-এর মধ্যে আমরা 4-এর গুণিতক পাচ্ছি, এক তো 4, তারপর 8, এই দুটো পাচ্ছি। তাহলে আমাদের 10 থেকে 250-এর মধ্যে বার করতে হবে, সুতরাং 10-এর মধ্যে যে দুটো গুণিতক আছে 4-এর, সেই দুটো গুণিতক কিন্তু আমাদের থাকবে না। মানে যে আমরা গুণিতক বার করব, কতগুলো গুণিতক হবে সেই সংখ্যার মধ্যে কিন্তু 4 আর 8 থাকবে না, কারণ 4 আর 8 হচ্ছে 10-এর মধ্যে থাকছে, 10-এর মধ্যে এরকম 4-এর গুণিতক। কিন্তু আমাদের বার করতে হবে 10 থেকে 250-এর মধ্যে, অর্থাৎ আমাদের কি করতে হবে? 250 থেকে 10 বাদ দিয়ে, যেহেতু 4-এর গুণিতক বার করছি তাই 4 দিয়ে ভাগ করব। তাহলে এইভাবে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে 4-এর গুণিতক। এখন এখানে আমরা পাচ্ছি 240 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 60। দেখো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর ডি, 60। তবে তোমাদের এটা বলে রাখি, যদি এখানে 10 না দিয়ে যদি 11 দিত বা যদি 9 দিত, তাহলে কি হতো? 250 মাইনাস 9 ডিভাইডেড বাই 4, অর্থাৎ এখানে আসতো 241/4, এবং এখানে ভাগ করলে আমরা পেতাম 60 পয়েন্ট সামথিং কোনো একটা নাম্বার। ঠিক আছে, 424 আর এদিকে হচ্ছে 0, 4 দুগুণে 8, মানে 60.25। এখন এই 60.25 তখন আমরা কি ধরবো? তখন সবসময় আমরা দশমিকের পরে যে ঘরটা আছে সেটা কিন্তু বাদ দেবো, দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটাই হচ্ছে কিন্তু উত্তর হবে। ঠিক আছে, মনে থাকবে নিশ্চয়ই। তাহলে তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়েছি, তোমরা এটা অবশ্যই করবে। 30 থেকে 1000-এর মধ্যে 8-এর গুণিতক কতগুলি আছে? কতগুলি আছে এটা তোমাদের বার করতে হবে। তোমরা কমেন্ট বক্সের উত্তর আমাকে দেবে। পরের প্রশ্ন, 3 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সংখ্যা। দেখো 3 দ্বারা বিভাজ্য এর অর্থ হচ্ছে 3-এর গুণিতক সংখ্যা, এবং 3-এর কোন গুণিতক সংখ্যা? যেগুলো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয় 10 থেকে এবং শেষ হয় 99-তে গিয়ে, কারণ 99 বলো বা 85 বলো, এখানে দুটো করে অঙ্ক থাকছে, একটা এককের অঙ্ক আর একটা হচ্ছে দশকের অঙ্ক। কিন্তু 102 বা 105 এগুলো কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এগুলো কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে না। বা 8, এটা 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটা কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে না। তাহলে 3 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, প্রথম সংখ্যাটা কত হবে? 12। 12 সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাচ্ছে এবং একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাহলে 12 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। পরবর্তী 3 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে 15, তারপরে 18, এইভাবে চলতে থাকছে। শেষ সংখ্যাটা কত? 99। তাহলে আমরা বলতেই পারি এই অঙ্কটা যে সমাধান আমরা ঠিক আগের মতো করে করতে পারি। তাহলে আমরা এখানে বার করব যে 10 থেকে 100-র মধ্যে 10 থেকে 100-র মধ্যে কতগুলো 3-এর গুণিতক পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু 3-এর গুণিতক, 12, 15, 18, 99, এই সংখ্যাগুলো 3-এর গুণিতক। তাহলে আমরা বলতেই পারি যে 10 থেকে 100-র মধ্যে যতগুলো 3-এর গুণিতক পাবো সেই সংখ্যাটাই হচ্ছে 3 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সংখ্যা। তাহলে আমরা আগের মতো যদি করি তাহলে আমরা বলবো 10 থেকে 100-র মধ্যে, অর্থাৎ 100 থেকে 10 বাদ দেবো, ডিভাইডেড বাই 3, 3-এর গুণিতক যেহেতু তাই 3 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে আসছে 90/3 অর্থাৎ 30, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর বি, 30। এখন দেখো এই অঙ্কটাকে আমরা একটু অন্যভাবেও করতে পারি, আমরা সমান্তর প্রগতির সাহায্য নিয়েও করতে পারি। এই ধরনের অঙ্ক সাধারণত সমান্তর প্রগতি দিয়েই করা হয়, বাট এটা যদি শর্টকাটে করতে হয় তাহলে আমরা এইভাবে করব।
আর যদি সমান্তর প্রগতি দিয়ে করতে হয় তাহলে এইভাবে করতে হবে। এখানে দেখতে হবে যে কোন সংখ্যাগুলোর কথা এখানে বলা হচ্ছে। প্রশ্নানুযায়ী যে সংখ্যাগুলো আমাদের এই শ্রেণীতে পড়ছে, মানে যেগুলো 3 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে, তার একটা শ্রেণী গঠন করতে হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রথম সংখ্যাটা হবে 12, তারপর 15, এইভাবে চলতে চলতে শেষ সংখ্যাটা কত হচ্ছে 99। তাহলে আমাদের এখানে দরকার শেষ সংখ্যাটা এবং প্রথম সংখ্যাটা। এবং যেহেতু এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে প্রত্যেক সংখ্যার মধ্যে অন্তর থাকবে কত? 3। এই যে অন্তর 12 থেকে 15 এর অন্তর কত? 3। 15 থেকে 18 অন্তর কত? 3। অর্থাৎ এখানে আমরা কি করে করব? আমরা ধরে নিচ্ছি যে এই 2 অঙ্ক বিশিষ্ট 3 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে? n সংখ্যক সংখ্যা আছে। অর্থাৎ 12 থেকে 99 এর মধ্যে n সংখ্যক সংখ্যা আছে যেগুলো 3 দ্বারা বিভাজ্য। তাহলে n সংখ্যক যদি সংখ্যা হয় তাহলে তার সূত্র হচ্ছে এরকম, l equals to a plus n minus 1 into d, যেখানে l টা হচ্ছে শেষ পদ, অর্থাৎ এখানে 99 শেষ পদ, এটাকে আমরা বলবো শেষ পদ। এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের কিন্তু শেষ পদটা দরকার। a equals to প্রথম পদ, অর্থাৎ যে শ্রেণীটা আমরা লিখলাম তার প্রথম পদ এখানে কত আছে দেখতে পাচ্ছি 12, অর্থাৎ 12। আর d হচ্ছে এখানে সাধারণ অন্তর মানে প্রতিটা সংখ্যার মধ্যে কত পার্থক্য আসছে। তাহলে এই পার্থক্যটা বার করতে গেলে সবসময় আমাদের পেছনের সংখ্যা মানে পরের সংখ্যাটা থেকে ঠিক তার পূর্ববর্তী সংখ্যাটা বাদ দিতে হবে। ঠিক আছে, 15 মাইনাস 12 কত আসছে 3, অথবা 18 মাইনাস 15 কত হবে 3। এইভাবে সবসময় মনে রাখবে তোমরা যে পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা বাদ দিতে হবে। তাহলে এখানে সাধারণ অন্তর কত 3, তাহলে এখানে মানটা বসিয়ে দাও, দেখো তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে a মানে হচ্ছে 12 প্লাস n আমরা বার করবো n মাইনাস 1 ইন্টু d কত, d হচ্ছে 3 ইকুয়ালস টু n, n এর অর্থ হচ্ছে 99। তার 12টা এদিকে নিয়ে চলে যাচ্ছি আমরা, তাহলে n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়ালস টু 99 মাইনাস 12, বিয়োগ করে আমরা পাচ্ছি কত, এখানে 7, এখানে হচ্ছে 87। এরপরে আমরা এখানে লিখবো n মাইনাস 1 ইকুয়ালস টু 87/3, অর্থাৎ কাটাকুটি করলে আমরা পাচ্ছি 3 দুগুণে 6 আর এখানে 9, অর্থাৎ n ইকুয়ালস টু 29 প্লাস 1, 1টা পাশে নিয়ে চলে আসলো, অর্থাৎ n ইকুয়ালস টু আসলো 30। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি আসলো? বি, 30। সমান্তর প্রগতির উপর যদি তোমরা কোনো আলাদা করে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে সমান্তর প্রগতির উপর আমি আলাদা করে ভিডিও বানাবো। পরের প্রশ্ন, x² বাই x ইকুয়ালস টু 6 হলে x এর মান কত? দেখো আমরা এখানে এটা দেখতে পাচ্ছি, এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এখানে x এর কিন্তু দুটো মান হওয়ার কথা, এই হিসাবে আনসার কিন্তু 06 হতে পারে। ঠিক আছে, কিন্তু না, দেখো এখানে কিন্তু অঙ্কটা একটু ভালো করে বোঝার ব্যাপার আছে। x² বাই x ইকুয়ালস টু 6, তাহলে এখানে আমরা পাচ্ছি x² ইকুয়ালস টু কোনাকুনি গুণ করি 6x। এবার দেখতে পাচ্ছি এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে x এর সর্বাধিক ঘাত কত বা পাওয়ার কত 2 আছে, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে আমরা লিখবো x² মাইনাস 6x ইকুয়ালস টু 0। তাহলে এখানে x এর আমরা দুটো মান পাবো, x কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে x মাইনাস 6 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটার মান মানে এই দুটো রাশির মধ্যে যে কোনো একটা রাশির মান 0 হবে। তাহলে হয় x ইকুয়ালস টু 0 হবে, অথবা x মাইনাস 6 ইকুয়ালস টু 0 হবে। এবার x মাইনাস 6 এর অর্থ, x মাইনাস 6 যদি 0 হয় তাহলে তার অর্থ হচ্ছে x ইকুয়ালস টু তাহলে 6, x যদি 6 হয় তবে 6 মাইনাস 6 গুণ বিয়োগ করি তবে আমরা 0 পাচ্ছি, তাই না? তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে 6। এবার দেখো তাহলে আমরা x এর মান কি লিখবো 0,6? না, 0 মানটা হবে না। কেন হবে না দেখো, কারণ এটা একটা সমীকরণ। তাহলে এবার এই সমীকরণ যদি হয় তাহলে x এর মান যদি 0 হয় তাহলে 0 দিয়ে সমীকরণটা সিদ্ধ হবে, 0 দিয়ে সমীকরণটা সিদ্ধ হওয়া দরকার। এবং যদি 6 হয় তাহলে 6 দিয়েও এই সমীকরণটা সিদ্ধ হওয়া দরকার। তাহলে এবার দেখো x² বাই x যদি 6 হয়, এখন আমরা যদি ধরে নিই x এর মান 0, তাহলে এখানে 0 বসিয়ে দেখো 0² বাই 0 কত হয়? 0² এর অর্থ হচ্ছে 0 ডিভাইডেড বাই 0, এবং কোনো একটা সংখ্যাকে যখন আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে তার মান কিন্তু কি হয়? অসীম হয়, অসীম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এইটার মান কিন্তু 6, কিন্তু আমরা দেখতে পাচ্ছি x এর মান যখন আমরা 0 ধরে মান বার করছি তখন বাম পক্ষের মান আসছে অসীম, 6 তো আসছে না। সুতরাং x এর মান 0 হওয়া সম্ভব না। তাহলে কি 6 হওয়া সম্ভব? তাহলে বসিয়ে দেখো, তাহলে x² বাই x ইকুয়ালস টু, তাহলে এখানে x এর জায়গায় 6 বসাবো, 6² বাই 6
তাহলে একটা 6 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি আসলো 6। তাহলে এই রাশিটার মান 6 আসলো কখন? যখন x এর মান 6। তাহলে এই 6 দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হচ্ছে, সুতরাং x এর মান কত হবে? শুধুমাত্র 6 হবে, অর্থাৎ বি অপশনটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, 17^200 সংখ্যাটি 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? দেখো কোনো একটা সংখ্যা, যেমন ধরে নেওয়া যাক 25কে আমি যদি ভাগ করি 3 দিয়ে, তাহলে 3 8 24 1। এইটা কিন্তু ভাগশেষ। আমরা বিয়োগ করার পর যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভাগশেষ, এটাকে আমরা বলি ভাগশেষ। তাহলে এখানে 17^200কে আমরা ভাগ করব 18 দ্বারা, তাহলে এখানে ভাগশেষ কত আসবে এটা চেয়েছে। তাহলে এবার বুঝে দেখো 17^200 বা 17^200 এটা বার করা একটা অসম্ভব ব্যাপার। তাহলে এই অঙ্কটাকে কি করে করবো? তাহলে নিশ্চয়ই এখানে কোনো ট্রিক থাকবে। তাহলে সেই ট্রিকটা তোমরা ভালো করে এবার শিখে নাও। দেখো আমি এখানে যে সূত্রটা লিখছি সেই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। a⁴n কে যদি আমরা ভাগ করি যদি a+1 দিয়ে, a⁴n কে যদি আমরা a+1 দিয়ে ভাগ করি, যেখানে n এর মান 0 হবে না এবং n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার অর্থই হচ্ছে 0 নয়, মানে 1 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে n হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা, n কিন্তু মাথায় রাখবে 0 হবে না। আর a হচ্ছে, এর মানও কিন্তু এখানে 0 হবে না বা 1 হবে না। তাহলে 0 এবং 1 ছাড়া যে কোনো স্বাভাবিক সংখ্যা হচ্ছে এখানে a হবে। ঠিক আছে, তাহলে যেমন একটা উদাহরণ হিসেবে নিতেই পারি, যে এই উদাহরণটা আমরা এখানে নিতেই পারি যে a হচ্ছে 17, তাহলে তাকে কি দিয়ে ভাগ করছি? 17 + 1 18 দিয়ে ভাগ করছি। দেখো এখানে 18 দিয়েছে, এখানে যে সংখ্যাটা থাকবে তার থেকে 1 বেশি থাকতে হবে। যেমন আমি যদি বলি, একটা ছোট উদাহরণ নিয়ে নিই, 3 পাওয়ার 3, অর্থাৎ 3^3 কে আমি ভাগ করছি 4 দিয়ে, তাহলে এর ভাগশেষ কত থাকবে? আমরা এবারে দেখে নেব এর ভাগশেষ কত থাকবে। আর 3 পাওয়ার 2, তাহলে একে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এখানে ভাগশেষ কত থাকবে? দেখো এটা বুঝতে পারলেই কিন্তু তোমরা সূত্রটা বুঝে নিতে পারবে। দেখো 3^3 মানে হচ্ছে 27। তো 27 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4 ছক 24। 27 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 4 ছক 24, তাহলে এখানে 3, অর্থাৎ এখানে ভাগশেষ থাকছে 3। আর 3 স্কোয়ারকে যদি 4 দিয়ে ভাগ করি, 3 স্কোয়ার মানে 9, 9 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8, অর্থাৎ বিয়োগ করলে আমরা ভাগশেষ পাচ্ছি 1, অর্থাৎ এখানে ভাগশেষ হচ্ছে 1। এবার দেখো একটু লক্ষ্য করো, এখানে 2টা হচ্ছে জোড় সংখ্যা আর এখানে 3টা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এই রাশিটাকে এই রাশিটা যখন ভাগ করছি তখন এখানে আমরা দু রকম ভাগশেষ পাচ্ছি, একটা জোড় আর একটা বিজোড়ের ক্ষেত্রে। তাহলে n যদি জোড় হয়, n যদি জোড় হয়, তাহলে n যদি জোড় হয়, তাহলে এখানে যেমন n যদি জোড়, তাহলে এখানে ভাগশেষ কত? 1, তাহলে এখানে ভাগশেষ হবে কত? ভাগশেষ হবে 1। আর n যদি বিজোড় হয়, n যদি বিজোড় হয় তাহলে এখানে ভাগশেষ হবে a, এখানে যে সংখ্যাটা থাকবে সেটাই। যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি 3 কে 4 দিয়ে ভাগ করছি, এখানে 3টা হচ্ছে যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে তাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে এখানে যে 3 আছে, 3টাই হচ্ছে ভাগশেষ থাকবে। আমি আরো একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেমন ধরে নাও 5 এর স্কোয়ারকে আমরা 6 দিয়ে ভাগ করছি, এখানে যা থাকবে এখানে তার থেকে 1 বেশি থাকতে হবে। ঠিক আছে, তার ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য। 5 স্কোয়ার মানে 25, তো 25কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 4 ছক 24, অর্থাৎ বিয়োগ করলে আমরা পাচ্ছি 1, অর্থাৎ 1 হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে ভাগশেষ হচ্ছে 1। তাহলে তোমরা দেখতে পেলে এখানে এইটা অর্থাৎ nটা জোড় সংখ্যা, এবং যখন এখানে n জোড় সংখ্যা হচ্ছে তখন এখানে ভাগশেষ হচ্ছে 1। এবার যদি আমরা এখানে বিজোড় সংখ্যা নিই, যেমন 3 নিই, তাহলে এখন যদি 6 দিয়ে ভাগ করি, 2 আর 3 মানে 125, 125কে 6 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে 125, অর্থাৎ 6 দুগুণে 12, এখানে 20 আসবে, এখানে 5, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 5 হচ্ছে এখানে ভাগশেষ থাকছে। তাহলে ভাগশেষ কত? ভাগশেষ ইকুয়ালস টু 5। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যখন n হচ্ছে বিজোড় সংখ্যা তখন ভাগশেষ হচ্ছে
এই সংখ্যাটাই হবে, আর যখন জোড় সংখ্যা তখন ভাগশেষ হচ্ছে 1। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা খুব সহজেই বলতে পারবে 17 টু 200টা হচ্ছে জোড় সংখ্যা, এবং তাকে আমরা 18 দিয়ে যখন ভাগ করছি তখন জোড় সংখ্যা থাকার জন্য ভাগশেষ কত হবে? 1 হবে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর এ, অর্থাৎ 1। পরের কোশ্চেন, 1656 এর মোট উৎপাদকের সংখ্যা। দেখো এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, এখানে আমরা একটা সূত্রের সাহায্যে অঙ্কটাকে করব। উৎপাদকের সংখ্যা বার করতে হবে। দেখো উৎপাদকের সংখ্যা বার করার জন্য আমি তোমাকে একটা ছোট করে আগে একটা উদাহরণ দিই। তোমাকে যদি বলা হয় 48-এর কটা উৎপাদক আছে, তাহলে তখন তুমি উৎপাদক বার করবে কি করে? মৌলিক উৎপাদক প্রথমে নির্ণয় করবে 2 দিয়ে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে 1, 2, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, এইভাবে। তাহলে এখানে আমরা বলবো 48 এর উৎপাদকগুলো হবে 1, মানে যে সংখ্যা 48, যে সংখ্যার দ্বারা 48কে ভাগ করা যায় এবং পূর্ণ সংখ্যা পাই, তাহলে 2 দিয়ে ভাগ করলে 48কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 24, তাহলে 2 হবে। তাহলে এবার 3 হবে, 4 হবে। দেখো এক হচ্ছে যে কোনো সংখ্যার উৎপাদক, আর যে সংখ্যার উৎপাদক বার করছি সেই সংখ্যাটাও কিন্তু সেই সংখ্যার একটা উৎপাদক হবে, অর্থাৎ 1 আর 48 তো 48-এর উৎপাদক হবে। সাথে সাথে আবার কি হবে? 2 হবে, 3 হবে, এবং 2 দুগুণে 4, 4 হবে। তারপরে 3 দুগুণে 6, 6 হবে। তারপরে 2 দুগুণে 4 দুগুণে 8, মানে 3টে 2 গুণ করলে কত হচ্ছে? 8, 8 হচ্ছে। তারপরে 8-এর পরে আমরা নিতে পারি এখানে 6 দুগুণে 12, 12 হবে। তারপরে হবে 12-র পরে 16 হবে, 16-র পরে 24 হবে। অর্ধেক চলে আসলাম, তারপরেই জাম্প করে আমরা একেবারে 48 চলে যাবো, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 48-এর মোট 10টা উৎপাদক আছে। তাহলে দেখো এটা একটা ছোট সংখ্যা 48, তার আমি 10খানা উৎপাদক পেয়ে যাচ্ছি। এবার এই সংখ্যাটা তো অনেক বড়, তাহলে কি করে বার করবো? এত বড় সংখ্যার উৎপাদক বার করতে গেলে আমাদের কিন্তু অনেকটা সময় চলে যাবে। তাহলে এটার নিশ্চয়ই কোনো একটা সূত্র থাকা উচিত। তাহলে সেই সূত্রটা হচ্ছে এরকম, দেখো 48-এ যখন আমরা উৎপাদক বার করব, তখন আমরা যখন উৎপাদক করব তখন কিন্তু সবসময় মৌলিক উৎপাদক নির্ণয় করব। মানে এখানে আমরা 48-কে কি করলাম? মৌলিক উৎপাদক বার করলাম, এখানে 2 নিলাম, আমরা এখানে যদি 4 নিয়ে নিই বা 6 নিয়ে নিই বা 12 নিই, এখানে সবসময় আমরা মৌলিক সংখ্যা দিয়ে উৎপাদক নির্ণয় করব। তাহলে 2 দিয়ে এখানে 24 আসছে, 2 দিয়ে 12 আসছে, 2 দিয়ে 6 আসছে, 2 দিয়ে 3 আসছে, অর্থাৎ এখানে আমরা কটা 2 পেলাম? 4খানা 2 পেলাম। কটা 3 পেলাম? একটা 3 পেলাম, একটা 3 পেলাম। এখানে তাহলে এবার উৎপাদকের সংখ্যা আমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাব। উৎপাদকের সংখ্যা এখানে কি হবে? 2 এর পাওয়ার 4 আছে, তাহলে এই 4 লিখবো, প্লাস 1, সবসময় এখানে প্লাস 1 করতে হবে, ইন্টু 3 এর পাওয়ার কত আছে? 1, তাহলে এখানে 1 লিখবো, আর তার সাথে আবার 1 যোগ করব, করে এই দুটো সংখ্যাকে গুণ করব। তাহলে এখানে কত আছে? 4 প্লাস 1 5, আর এখানে 1 প্লাস 1 2, অর্থাৎ 5 দুগুণে 10। অর্থাৎ আমার কাছে কোনো একটা যদি সংখ্যা থাকে, সেই সংখ্যাটাকে আমরা যখন উৎপাদক করে তার মৌলিক উৎপাদকগুলো যদি আমরা এরকম পাই x, y আর z, এবং তাদের পাওয়ার যদি পাই p, q আর r, এখানে তোমরা জেনে রাখবে বা মনে রাখবে যে x, y আর z এটা যেন এক না হয়, ঠিক আছে? এক হলে হবে না, কিন্তু এখানে কিন্তু আমরা বলতেই পারি 3 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি, তাহলে এই একটাকে নিতে পারবো না আমরা এখানে। তাহলে এটাকে এইবার লিখতেই পারি 2 to the power 4, 3 to the power 1 into 1 এর পাওয়ার 1 লিখতেই পারি, কিন্তু না, এইভাবে লিখবো না, কিন্তু এইটা লিখবো না, এক ছাড়া বাকি যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো, কারণ এক কিন্তু কোনো মৌলিক সংখ্যা না, এটা জেনে রাখবে। এক কিন্তু কোনো মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, 2, 3, 5, 7, আমাকে সবসময় মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। এখানে দেখো দুটো সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা এবং তাদের বিভিন্ন ঘাত আছে, তো এখানে মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। তাহলে এখানে x, y, z এগুলো সবই কিন্তু মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে এখানে মৌলিক সংখ্যার পাওয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি p, q, r, তাহলে এই সংখ্যাটার উৎপাদকের সংখ্যা হবে p plus 1 into q plus 1 into r plus 1। তাহলে এটাই হচ্ছে নিয়ম। তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রেও আমরা এই নিয়মেই কিন্তু উৎপাদকের সংখ্যা বার করব। তাহলে দেখো খুব সহজভাবে বেরিয়ে যাবে সংখ্যাটা কত? 1656, আই থিঙ্ক 16, হ্যাঁ 1656। তাহলে 1656কে আমরা প্রথমে মৌলিক সংখ্যার উৎপাদক আকারে ভাঙবো। তাহলে 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 দিয়ে 4, 1, 4,
2 দিয়ে 2 0 7, 3 দিয়ে 3 6 18, 2 7, 3 নং 27, 3 দিয়ে 2 3। তাহলে আমরা পেলাম 1656 ইকুয়ালস টু 2 এর পাওয়ার 1 2 3, তিনটে 2, 1 2 দুটো 3 আর একটা 23। তাহলে এখানে মোট উৎপাদক হচ্ছে 3 2 আর 1 আছে, তাহলে 3 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, অর্থাৎ 3 প্লাস 1 4 ইন্টু 2 প্লাস 1 3 ইন্টু 1 প্লাস 1 2, 3 4 12, 12 দুগুণে 24, অর্থাৎ 1656 এর মোট 24টা উৎপাদক আমরা পাবো। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর সি 24। পরের প্রশ্ন, 15টি বস্তুর বিক্রয় মূল্যের সাপেক্ষে 3টি বস্তুর বিক্রয় মূল্য লাভ হয়, লাভের শতকরা হার হবে। দেখো প্রশ্নটার মানে আর ভালো করে বুঝতে হবে। বলছে 15টা বস্তুর বিক্রয় মূল্যের সাপেক্ষে 3টে বস্তুর বিক্রয় মূল্য লাভ হয়। তার মানে 15টা বস্তুকে বিক্রি করলে যে লাভটা হয় সেই লাভটা হচ্ছে 3টে বস্তুর যে বিক্রয় মূল্য মানে বিক্রির দাম যেটা হয় সেই টাকাটাই লাভ হয়। 15টা বস্তু বিক্রি করলে যে লাভটা হচ্ছে সেই লাভের পরিমাণটা কত? 3টে বস্তুর যে বিক্রির দাম সেই দামের সেই যে দামটা বা সেই পরিমাণটাই কিন্তু লাভ হচ্ছে। তাহলে 3টে বস্তুর যে বিক্রয় মূল্য সেই পরিমাণটাই তার লাভ হবে। তাহলে আমরা এখানে ধরে নেব যে প্রতিটা বস্তুর বিক্রয় মূল্য x টাকা। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি প্রতিটি বস্তুর বিক্রয় মূল্য x টাকা। তাহলে প্রতিটা বস্তুর বিক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে 3টি বস্তুর বিক্রয় মূল্য কত হবে? 3টি বস্তুর বিক্রয় মূল্য হবে 3x টাকা এবং 15টা বস্তুর বিক্রয় মূল্য কত হবে? 15x টাকা। এবার 3টে বস্তুর বিক্রয় মূল্য যে 3x টাকা হচ্ছে এটাই তো লাভ। তাহলে লাভের পরিমাণ কত? লাভ হচ্ছে 3x টাকা আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। 15টা বস্তুকে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত? 15x টাকা। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার লাভের সময় বিক্রয় মূল্য বেশি হয় আর ক্রয় মূল্য কম হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস লাভ। যেমন 100 টাকায় একটা জিনিস কিনে আমি যদি 120 টাকায় বিক্রি করি তাহলে আমার লাভ কত? 20 টাকা। লাভ হচ্ছে 20 টাকা। তাহলে এই 120 টাকা থেকে 20 টাকা বাদ দিলে অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যদি আমি লাভের পরিমাণটা বাদ দিই তাহলে কি পাবো? ক্রয় মূল্য পাবো। এখানে ঠিক সেইভাবে বিক্রয় মূল্য 15x টাকা, লাভ হচ্ছে 3x টাকা। তাহলে 15x থেকে যখন আমরা 3x মাইনাস করবো তাহলে আমরা কি পাবো? ক্রয় মূল্য পাবো। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 12x টাকা। এবার প্রশ্ন হচ্ছে ক্রয় মূল্য কেন বার করবো? দেখো যখনই আমরা কোনো অঙ্কে যদি কোনো উল্লেখ না থাকে তাহলে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে বার করতে হয়। ক্রয় মূল্যের সাপেক্ষে বার করতে হয়, কারণ কোনো একটা দ্রব্যের ক্রয় মূল্য কিন্তু নির্দিষ্ট থাকে। এবার আমার বানানো দাম বা নিজের কেনা দাম এটা নির্দিষ্ট। এবার যখন আমি কাউকে বিক্রি করব, কাউকে আমি কম দামে বিক্রি করতে পারি বা কোনো একজনকে যে দামে বিক্রি করেছি তার থেকে বেশি দামে অন্য কাউকে বিক্রি করতে পারি। তো ক্রয় মূল্যর সাপেক্ষে কিন্তু আমার লাভের পরিমাণটা হিসাব হয়। আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, কাউকে যদি বিক্রি করি 120 টাকায় তাহলে সেখানে আমি 20% লাভ করলাম। কাউকে যদি 130 টাকায় বিক্রি করি সেখানে 30% লাভ করলাম। সুতরাং এই 30% বা 20% যেটা হচ্ছে সেটা কিন্তু ক্রয় মূল্যর সাপেক্ষে কিন্তু আমরা হিসাবটা করছি। যে আমি কত টাকায় কিনেছিলাম বা আমি কত টাকায় জিনিসটা বানিয়েছিলাম আর তারপর বিক্রি করছি কত টাকায়। সুতরাং ক্রয় মূল্যের সাপেক্ষে আমার লাভ বা ক্ষতি হয়। এই কারণে এখানে আমরা ক্রয় মূল্য বার করলাম। তাহলে এখানে লাভ হচ্ছে 3x টাকা, লাভ হচ্ছে 3x টাকা আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 12x টাকা। তাহলে 12x টাকার মধ্যে 3x টাকা লাভ করা হচ্ছে। তাহলে 100 টাকার মধ্যে কত? এটাই আমাদের শতকরা বেরিয়ে যাবে। x আর এখানে x ক্যান্সেল হয়ে গেল, 3 4 12 আর 4 100 মানে 4 25 100, অর্থাৎ 25% এখানে লাভ হবে। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর এ 25%। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। আর তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং যারা
এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।